17 বছরের মধ্যে দেশের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে চ্যাথাম হাউসের সংলাপে ডক্টর ইউনূস বললেন সবার মতামতের ভিত্তিতে জুলাই সনদ। Time is right. People are ready. After 17 years, you are having first time a real election. Excitement in the country. লন্ডনে তারেক ইউনূস বৈঠকে নির্বাচনের সময় নিয়ে জটিলতা কাটবে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আলোচনা ফলপ্রসূ না হলে বড় সংকটের শঙ্কা রাষ্ট্রবিজ্ঞানীদের। এই সংলাপটা যদি ব্যর্থ হয় তাহলে এখান থেকে সম্ভাবনা আছে যে আসলে দেশ কোন দিকে যাবে, ডিরেকশনটা আমরা বুঝতে পারব। ডেঙ্গুতে একদিনে আক্রান্ত 288 জন, একই সাথে বাড়ছে করোনার সংক্রমণ। নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। সিঙ্গাপুরের সাথে হারের কষ্ট নিয়ে দেশ ছাড়লেন হামজা শমিত। এশিয়ান কাপ বাছাইয়ে এখনই হাল ছাড়তে নারাজ ফাহামিদুল। হংকংয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। আমরা সবাই নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি, হয়তো ভাগ্য আমাদের পক্ষে ছিল না। এখানেই হাল ছেড়ে দেওয়ার কিছু নেই, পরবর্তীতে আমরা জয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। রাজধানী সহ বিভিন্ন স্থানে দাবদাহে বিপর্যস্ত জনজীবন। আর্দ্রতা বেশি থাকায় তীব্র গরম অনুভূত। আগামী সপ্তাহ থেকে টানা বৃষ্টির পূর্বাভাস। গরম উপেক্ষা করে আজও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর দেশের পর্যটন কেন্দ্রগুলো। আগ্রহের কেন্দ্রে সমুদ্র আর টিলা পাহাড়ের স্পট। নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যার ঘটনায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা। ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে গুলি চালায় অভিযুক্ত, নিষিদ্ধ করা হলো সংগঠনের কাছ থেকে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 17 বছর পর দেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত সংলাপে তিনি বলেন, এপ্রিলেই নির্বাচনের সঠিক সময়, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা জানান, আগামী মাসে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই জুলাই সনদ উপস্থাপন করা হবে। বুধবার স্থানীয় সময় বিকেলে লন্ডনের চাথাম হাউসে আয়োজিত সংলাপে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কথা বলেন সংস্কার, বিচার ও নির্বাচন প্রসঙ্গে। এপ্রিলেই নির্বাচনের সঠিক সময় বলে জানান প্রধান উপদেষ্টা। সাধারণ মানুষের আশা অনুযায়ী সুন্দর নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি দেন তিনি। Well, I keep saying that we will have the most beautiful election we ever had in our history, and the time is right. People are ready. When you have an election after many years, after 17 years, you are having first time a real election. Excitement. জুলাই সনদ নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে দায়বদ্ধ অন্তর্বর্তী সরকার। We call it July Charter, and we are waiting for July to come next month. This charter will be presented to the nation, July Charter, and we celebrate. On this basis, now we'll have the election. সংলাপে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টা। বলেন, তরুণদের স্বপ্নের বাংলাদেশ করতে সংস্কার, বিচার ও নির্বাচন, এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েই কাজ করছে সরকার। One is the reform agenda. Next is the trial. Number 3 is the election. So this we are talking about the election. So these three are responsible. ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় দ্য কিংস ফাউন্ডেশনের 35 বছর পূর্তি উপলক্ষে রাজার পক্ষ থেকে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা
প্রতিষ্ঠায় অবদানের জন্য তার হাতে তুলে দেওয়া হবে দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এরপর 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হবার কথা রয়েছে ডক্টর ইউনূসের। এর আগে মঙ্গলবার লন্ডনে পৌঁছে বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। তাছাড়া অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথেও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচোয়ে। আলোচনার মধ্য দিয়ে নির্বাচনের যৌক্তিক সময় চূড়ান্ত হবে বলে আশা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে। বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে। ডিসেম্বরে কেন নির্বাচনটা উপযোগী সেটি আমরা বলেছি। তো সুতরাং আলাপ আলোচনা চলতে থাকবে, আলাপ আলোচনা চলবে এবং সব পক্ষই অত্যন্ত যৌক্তিক, একটা যৌক্তিক সময়ে নির্বাচনটি হবে। জাতীয় নির্বাচনের সময় ঘোষণা হলেও অচল অবস্থা কাটেনি রাজনৈতিক অঙ্গনে। সেই সংকটের মাঝে আশার আলো ছড়ালো লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকের খবর। রাজনীতি বিশ্লেষকদের পর্যবেক্ষণ, দুই নেতার বৈঠকে সমাধান আসতে পারে ভোটের সময় নিয়ে সৃষ্ট জটিলতার। এপ্রিল না ডিসেম্বর এমন অবস্থানের বিপরীতে ফেব্রুয়ারি আদর্শ সময় বলে মনে করেন তারা। তবে বৈঠক ফলপ্রসূ না হলে দেশে বড় সংকটেরও শঙ্কা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকদের। আরিফিন শাকিলের প্রতিবেদন। 4 দিনের সরকারি সফরে লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। তবে তার এই সফর যতটা না আলোচনায়, তার চাইতে বেশি গুরুত্ব তৈরি হয়েছে শুক্রবার লন্ডনে হতে যাওয়া তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎ। বৈঠকটিকে রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট বলে মনে করে বিএনপি। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি সবকিছু সঠিকভাবে চলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে। দুই নেতার বৈঠক নিয়ে আশাবাদী রাজনীতি বিশ্লেষকরাও। তারা মনে করেন এতে দুই পক্ষের সমঝোতায় আসার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। নির্বাচনের সম্ভাব্য সময়, গুরুত্বপূর্ণ সংস্কার ও জুলাই সনদ সহ আরও অনেক বিষয় সৃষ্ট দূরত্ব কমে আসতে পারে। দুপক্ষকেই তাদের স্ব অনর অবস্থান থেকে চলে আসা এবং বাস্তবিক অর্থে যেটা যুক্তিযুক্ত সেটা মেনে নেওয়া, বাস্তবিক যুক্তিযুক্ত সময়োপযোগী এবং কোনটা কোনভাবে গেলে দেশের জন্য মঙ্গল হবে এবং রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে এবং বাংলাদেশে একটা রাজনীতিতে নবদিগন্তের সূচনা হবে। আমার এটা একটা আইস ব্রেকিং মিটিং হতে যাচ্ছে। ওইখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হবে না, বাট একটা প্রাথমিক ধারণা তৈরি হবে, যে মানে একটা প্রাথমিক ধারণা প্রকাশিত হবে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হতে পারে। নির্বাচনটা আসলে কোন সরকারের অধীনে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো আসলে আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমে রিজনেবল একটা সমঝোতায় দুই পক্ষের মধ্যে পৌঁছবে বলে আমি মনে করি। এটার ফলাফলটা ইতিবাচকই হবে বাংলাদেশের রাজনীতির জন্য। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই সাক্ষাতে আলোচনা নেতিবাচক হলে সংস্কার ও নির্বাচনের উপর প্রভাব পড়বে, যা পরিস্থিতি আরও ঘোলাটে করতে পারে। এই সংলাপটা যদি ব্যর্থ হয় তাহলে এখান থেকে সম্ভাবনা আছে যে আসলে দেশ কোন দিকে যাবে, ডিরেকশনটা আমরা বুঝতে পারব। যে ইউনূস যদি আউটরাইট বলে দেয় যে ভাই এপ্রিলের আগে নির্বাচন আমি করব না, এরকম একটা ইমপ্রেশন যদি এখান থেকে পায়, তখন তো দেশে মানে সব দিক থেকেই ক্রাইসিসের মধ্যে পড়বো আমরা। আজকে যে সংকট টাইম ফ্রেম নিয়ে সময় নিয়ে হচ্ছে, সামনের দিকে আরো কিছু সময় নিয়ে ইস্যু নিয়ে আসতে পারে, বিষয় নিয়ে আসতে পারে। দরজাটা যদি খোলা থাকে আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান সম্ভব। তবে বৈঠক ফলপ্রসূ হলে তা দ্রুত জনসম্মুখে প্রকাশ না করার পরামর্শ বিশ্লেষকদের। কারণ হিসেবে বলছেন, এতে প্রশাসনিক গতি কমবে, গুরুত্ব হারাবে, সংস্কারের উদ্যোগ থেমে যেতে পারে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার প্রক্রিয়া। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 288 জন। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি। বুধবার এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মতে মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 288 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা 5303 জন, যেখানে হাসপাতালে ভর্তি হওয়া 288 জনের মধ্যে বরিশাল বিভাগে 261 জন, চট্টগ্রাম বিভাগে 11 জন, ঢাকা বিভাগে 1 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 12 জন, ময়মনসিংহ বিভাগে 2 জন ও রাজশাহী বিভাগে 1 জন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 23 জনের। দেশে আবারও দেখা দিয়েছে করোনা সংক্রমণ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে এখনো আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্রিফিংয়ে বলা হয়, এখনো পার্শ্ববর্তী দেশের তুলনায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম। দেশে আক্রান্তদের মধ্যে অমিক্রনের সাব ভ্যারিয়েন্ট XBB শনাক্ত হয়েছে। ডিএনসিসি কোভিড হাসপাতালে মোট 7 জন রোগী চিকিৎসাধীন আছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় 10 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ভারত সহ আশেপাশের কয়েকটি দেশে কোভিডের সাব ভ্যারিয়েন্ট ওমিক্রন XBB আতঙ্ক ছড়াচ্ছে। এরই মধ্যে দেশের হাসপাতালগুলোতে কোভিড মোকাবেলার প্রস্তুতি শুরু হয়েছে। বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। দুপুরে এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। সেখানে তিনি কোভিড সংক্রমণ প্রতিরোধ ও প্রতিকারে রোগীদের করণীয় নিয়ে কথা বলেন। কোভিড টেস্টের জন্য যথেষ্ট পরিমাণ কিট ও সরঞ্জাম সংগ্রহ আছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে বর্তমানে জানুয়ারি থেকে মে পর্যন্ত 158 জন কোভিড আক্রান্ত, আর জুন মাসে শনাক্ত হয়েছে 54 জন রোগী। অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি। জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে, তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে, তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারব এর সংখ্যা কেমন। মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে মোট 7 জন রোগী চিকিৎসাধীন আছেন। ভবিষ্যতে জানি ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্কতার পাশাপাশি মোকাবেলার প্রস্তুতির কথা জানান হাসপাতালের পরিচালক। আমরা যেহেতু জিনোম সিকোয়েন্স এখনো করিনি, নতুন এসেছে, আমরা শিওরলি বলতে পারবো না এটা আসলে কোন ভেরিয়েন্ট। তবে আমার মনে হয় পাবলিককে এখনও আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে যে এই ভেরিয়েন্টটা হয়তো অতটা লিথাল বা ফেটাল না, কিন্তু ভবিষ্যতে যে হবে না উই ক্যানট টেল দ্যাট। কারণ আপনারা জানেন যে কোনো ভাইরাসই কিন্তু তাদের জিনোম চেঞ্জ করতে পারে। এরা কন্টিনিউয়াসলি দে চেঞ্জেস দেয়ার ভেরিয়েন্ট। আতঙ্কিত না হয়ে করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনার পর্যায়ে কিন্তু অত ভয়াবহ নয়, কিন্তু আমাদের দায়িত্ব সবাইকে সচেতন করা। যেখানে সমাবেশ বেশি হবে, গ্যাদারিং কারোর জন্য ভালো না। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় দলের দায়িত্ব পালন শেষে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে হামজা চৌধুরী। পরিবারের সঙ্গে দেখা করে হামজার সাথে একই ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন আরেক প্রবাসী ফুটবলার সমিত সোম। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে বুধবার সকালে নিজ নিজ ক্লাবে ফিরে যাচ্ছেন এই দুই তারকা। বুধবার ভোর 6:30টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। তুরস্ক থেকে দুজনের পথ হবে আলাদা। হামজা ধরবেন ইংল্যান্ডের ফ্লাইট, সমিত কানাডার। হামজা সমিত ঢাকা ত্যাগের কয়েক ঘন্টা পরেই দেশ ছেড়েছেন জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার ক্যাডবেরা। 21 দিন ছুটি কাটানোর পর আবারও ছুটি নিয়ে উড়াল দিয়েছেন স্পেনের উদ্দেশ্যে। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও এখনই হাল ছেড়ে দিতে নারাজ বাংলাদেশ জাতীয় দলের উইঙ্গার ফাহমিদুল ইসলাম। হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচের আগেই ভুলগুলো শুধরে নিতে সময় নষ্ট করতে নারাজ এই উইঙ্গার। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ছেড়ে রেফারিংয়ের কিছু সিদ্ধান্ত নিয়ে এফসিতে চিঠি দেওয়ার চিন্তা করছে বাফুফে। হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কোটি ফুটবল ভক্তের। যে জয়ের স্বপ্ন নিয়ে জাতীয় স্টেডিয়ামে নেমেছিল জনস্রোত, দিন শেষে তা যেন ভাঙা হাট। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারলেও সব শেষ হয়ে যায়নি। হামজা, সমিত, ফাহমিদুলদের আগমনে আরও একবার গর্জে উঠেছে বাংলাদেশ, গর্জে উঠেছে ফুটবল। ম্যাচের পরদিন হোটেলে দেখা মিলে ফাহমিদুল ইসলামের। তার কণ্ঠেই যেন মিলল লাল সবুজ দলটার মনের কথা। আমরা সবাই নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি। হয়তো ভাগ্য আমাদের পক্ষে ছিল না, এখানেই হাল ছেড়ে দেওয়ার কিছু নেই। পরবর্তীতে আমরা জয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।
সিঙ্গাপুর ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিতে হাতে আছে কয়েক মাস, কারণ অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তাই এখন থেকেই প্রস্তুতি সারতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। দলের সবাই খুব আন্তরিক। প্রথমবারের মতো হামজা সুমিত ভাইয়ের সাথে খেলা দেখতে পারা দারুণ অভিজ্ঞতা। আর পুরো দলের সাথে আগেই সৌদিতে আমাদের দেখা হয়েছে। এখন আমাদের নিজেদের ফোকাস ধরে রাখতে হবে। এখন থেকেই আমাদের শুরু করা উচিত। সিঙ্গাপুরের সাথে হারের পর রেফারির উপর চটেছেন হামজা সহ পুরো দল। বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের জন্য ফিলিপিন্স রেফারি ক্লিফোর্ড ডেপোয়েতকে কাঠগড়ায় তুলেছেন দলের ম্যানেজার আমের খান। এফসির কাছে দেয়া হতে পারে লিখিত অভিযোগ। রেফারিদের কিছু সিদ্ধান্ত এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমাদের এটার কমপ্লেনে থাকবে, আমরা অবশ্যই তো একটা সময় বার থাকে দেওয়ার জন্য। তো আপনারা জানেন যে যতটুকু বলার ততটুকু আমরা ম্যাচ কমিশনারকে গতকালকে জানিয়েছি। ম্যাচ কমিশনার বলেছে যে আমি আমার রিপোর্টে রাখছি তোমাদের এগুলা। দারুণ খেলে গোল করতে না পারার আক্ষেপ এই বাংলার চিরায়ত। সাথে রেফারির হাতটাও ছোঁয়নি ভাগ্যটাকে। তবে ব্যর্থতার দায় কারো ওপর না চাপিয়ে বাংলাদেশ দলটা সারথি হতে চায় ফুটবলের বাগবদলে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হলেও সহসায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মৃদু তাপদাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন আর্দ্রতার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। সকাল থেকেই সূর্য মামার মেজাজ প্রচণ্ড গরম, যার কারণে কোথাও নেই স্বস্তি। বেলা 11টার পর থেকেই এই রাগ যেন আরও বাড়তে থাকে, যার ফলে গাছের পাতাগুলোও সময় কাটাচ্ছে নিস্তেজভাবে। এক কথায় জ্যৈষ্ঠ মাসের কাঁঠাল পাকা গরম পুরো দেশ জুড়ে। একে তো টানা ছুটি, এর মাঝে তীব্র গরম, যার প্রভাব পড়েছে জনজীবনে। দুপুর পর্যন্ত রাজধানীর প্রায় সবগুলো সড়কই ছিল অনেকটাই ফাঁকা। ঈদের ছুটিতে যারা ঘুরতে বের হবার পরিকল্পনা করেছিলেন, শেষ মুহূর্তে তা পাল্টাতে হয়েছে। কোথাও তাপমাত্রা 36 ডিগ্রি, কোথাও আরো বেশি। এমন পরিস্থিতিতে সবথেকে দুর্ভোগে শ্রমজীবী মানুষ। কি করবো, পেটে জ্বালা সবচেয়ে বড় জ্বালা। না প্যান্ডেল মারলে খাওয়ান দিব, আল্লাহ তো ঘরে বয়ে দিব না। খাটতে কইছে, খাটবার লিগা চেষ্টা কর, আমি আছি। বেশিক্ষণ পেট্রোল মারা যায় না, শরীর দেওয়া ঘাম পড়তে আছে, এত শরীর দুর্বল হয়ে যায়। এই গরমের মাঝেও যারা বের হয়েছিলেন তাদের কেউ কেউ শান্তি খুঁজছিলেন গাছের ছায়ায়, কেউ বা শরীর ঠান্ডা রাখার চেষ্টা চালাচ্ছিলেন লেকের পানিতে ডুব দিয়ে। গরমে বাসায় টিকতে পারি না, তাই যে উদ্যান আসলাম গোসল করার জন্য। এখন কিছুক্ষণ ডুবাইলাম, দেখলাম যে কিছুটা ভালো লাগতেছে, স্বস্তির পাইতেছি। আবার 10 মিনিট পরে আবার শরীর গামাই যাবে। প্রচুর গরম, তো এই গরমে আমরা বারবার পানি থেকে উঠি, আবার পানিতে নামি, কারণ পানির নিচে যতক্ষণ থাকি ততক্ষণই ঠান্ডা লাগে, পানির উপরে যখন উঠি আবার গরম লাগে। আবহাওয়া অফিস বলছে মৌসুমি বায়ুর আচরণের কারণেই আবহাওয়ার এই পরিস্থিতি। শনিবার পর্যন্ত একই পরিস্থিতি থাকবে। শনিবার অত রবিবার থেকে দেশের মেজর পার্টি বৃষ্টি হবে, সে সময় তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। আগামীকাল পরশু মৃদু হিটওয়েভই থাকবে, যেহেতু এখনও বৃষ্টি হতে পারে, আপনার হয়তো দিনে একবার বা দুইবার, তবে এই বৃষ্টিতে আপনার এই মৃদু হিটওয়েভ কমবে না, এটা কন্টিনিউ করবে। বুধবার রাত থেকে খুলনা, ঢাকা ও বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমার কোনো আশা নেই বলে জানানো হয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ঈদের পঞ্চম দিনেও রাজধানী ছাড়ছে মানুষ, তবে ছুটি কাটিয়ে এরই মধ্যে ফিরতে শুরু করেছেন কেউ কেউ। আগামী শুক্র ও শনিবার সবচেয়ে বেশি মানুষ ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন রেলওয়ে ও সড়ক পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে রাজশাহীতে বিভিন্ন দাবিতে ভোর 6:30 থেকে 8:45 পর্যন্ত রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। চিত্রটা প্রায় কাছাকাছি। যারা ঢাকা ছাড়ছেন আর যারা ফিরছেন, দুপক্ষের সংখ্যার তারতম্য চোখে পড়ার মতো নয়। এই চিত্র কমলাপুর স্টেশনের। ভোর থেকে দুপুর পর্যন্ত যে কটি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে তার প্রায় সবগুলোতেই যাত্রীর চাপ ছিল স্বাভাবিক সময়ের মতোই। ঈদের ঠিক পরের সময়টাতে যে চিত্র খুব একটা চোখে পড়ে না। আবার ঢাকায় ফিরছে যেসব ট্রেন সেগুলোতেও যাত্রী আছে বটে, তবে আলাদা করে উল্লেখ করার মতো নয়। অনেকে আবার দেশের এক স্থান থেকে ঢাকা হয়ে যাচ্ছেন অন্য স্থানে। এই যাত্রার কথা যে রেল ট্রেন এখন মোটামুটি আগের থেকে অনেক বেশি গোছানো, সবকিছু মানে ম্যানেজেবল সবকিছু। ঈদের সময়টা প্রচুর ভিড় হয়, তখন টিকিট পাওয়া অনেক কঠিন, সে কারণে পরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। তখন যাইনি, ঈদ এখানেই করছি।
এখন ঈদের পরে যাচ্ছি আর কি মেয়েকে নিয়ে। ঈদ যাত্রায় দেখেছিলাম সেই তুলনায় ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম, কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল, ছুটিটা এখনো চলছে। এদিকে যাত্রা বিরতি ও স্টেশন সংস্কারের দাবিতে ভোরে রাজশাহীর চারঘাটের নন্দনগাছি স্টেশনে রেললাইন অবরোধ করে স্থানীয়রা। এ সময় আটকা পড়ে সাগরদাড়ি এক্সপ্রেস, বন্ধ হয়ে যায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। আমাদের যে পুরাতন যে ঐতিহ্যবাহী স্টেশন, লোকজনদের যে যাতায়াতের যে সুবিধা, এই স্টেশনটা পুনরায় চালু করা হোক। এর আগে আমরা আন্দোলন করেছিলাম, তার ফলশ্রুতিতে 1 জুন থেকে কমিউটার ট্রেনটি স্টপেজ দেওয়ার কথা ছিল। এখানে স্টপেজ করার দাবিতে স্থানীয় জনগণ আন্দোলন করেছেন। এতে কিছু আরও 3টি ট্রেন অবরোধ হয়েছিল। ঢাকা ছাড়া ও ফেরার সমান চিত্র ছিল সড়ক পথেও। বেশ হাঁকডাক ছিল টার্মিনালগুলোতে। তবে এ পথেও শুক্র শনিবার বাড়তি চাপ থাকবে বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে চাপ হইব মনে করেন অফিস আদালত খুললে, তারপরে চাপ হইতে পারে। যাচ্ছে কালকে বন্ধ গেছে, আজকে বন্ধ গান নাই। এবার ঈদের পর প্রায় সপ্তাহখানেক ছুটি থাকায় ঢাকায় ফেরা মানুষের চাপ আগের বছরগুলোর তুলনায় কম বলে জানান যাত্রী, পরিবহন মালিক, শ্রমিকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকায় ফেরা যাত্রীদের অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়েছে উত্তর আর্মি ক্যাম্প। বুধবার বিকালে ঢাকার বাইরের বিভিন্ন রুট থেকে আসা বাসগুলোতে টিকিট দেখে তল্লাশি চালায় সেনাবাহিনী। অভিযোগ ছিল যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের। অভিযোগের প্রমাণ মেলায় আলবারাকা, বংশা এক্সপ্রেস, ইসলাম, লাল সবুজ সহ বেশ কয়েকটি পরিবহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। জব্দ করা হয় লাইসেন্স সহ বিভিন্ন কাগজপত্র। ঈদ যাত্রার আগে থেকে সেনাবাহিনীর এই ধরনের অভিযান শুরু হয়। অতিরিক্ত ভাড়া আদায় রোধে এবং যাত্রীদের সুন্দরভাবে যাতায়াত নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সেনাবাহিনী। আমি আসছি নাটোর থেকে মহাখালী যাওয়ার জন্য, 500 টাকা ফেরত করছি, 1500 টাকা আমার কাছ থেকে ভাড়া নিয়েছে। এক্সট্রা নন এসি এসি হিসাবে এটা 700 টাকা বেশি নিচ্ছে। এখানে ভাড়া হচ্ছে 400 টাকা করে মালিকবাগ পর্যন্ত, কিন্তু নিচে 550 করে, সবার কাছ থেকেই বেশি নিচ্ছে। আর এখন তো আর্মির সামনে সবাইকে ফেরত দিছে 150 টাকা করে। তো এটা খুবই ভালো লাগতেছে এবং যাত্রাও খুবই স্বস্তিদায়ক ছিল, শুধুমাত্র এই ভাড়াটাই বেশি ছিল। দর্শক, সন্ধ্যায় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। লন্ডন থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজুল করিম রাকিব। রাকিব, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও প্রধান উপদেষ্টার সাক্ষাতের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। সেই সাথে জানতে চাই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের নতুন আর কি তথ্য আছে আপনার কাছে। দ্বিতীয় দিনের মতো কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যস্ত সময় পার করেছেন। সকাল থেকে কিন্তু আপনি জানেন সকালে জনথন পাউলের সাথে মিটিং করেছেন। সেখানে কিন্তু রোহিঙ্গা সংকট এবং পাচার হওয়া অর্থ নিয়ে কথাবার্তা হয়েছে, সেগুলো কিভাবে ফিরিয়ে নেওয়া যায়। পাশাপাশি আপনার এই বৈশ্বিক যে জলবায়ু, দক্ষিণ এশিয়াতে ভূ রাজনীতি এবং জলবায়ুর যে চ্যালেঞ্জ, সে পরিবর্তনের যে পরিবর্তন হচ্ছে সেটা নিয়েও কথাবার্তা হয়। এরপর কিন্তু আপনি জানেন চ্যাটেন হাউসে কিন্তু কি হয়, ডক্টর ইউনূস, অধ্যাপক ইউনূস কথা বলেন। সেখানেও কিন্তু রোহিঙ্গা সংগঠন নিয়ে কথা বলেন, নির্বাচন নিয়ে কথা বলেন এবং পাশাপাশি ওখানে আনসার দেওয়া হয়, বিভিন্ন কোশ্চেন আনসার দেয়। সেই কোশ্চেনও কিন্তু বলা হয় যে প্রধান উপদেষ্টা আগামীতে কোনো যদি কোনো ইলেকটেড গভর্নমেন্ট আসে তাদের কোনো পদে প্রধান উপদেষ্টা থাকবেন না। এবং পাশাপাশি আপনি জানেন এরপরে কিন্তু একটা চ্যাটেন হাউসে আরেকটা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জয়েন করেন সন্ধ্যা 6টার দিকেই। বেসিক্যালি যেই প্রোগ্রামটার জন্য প্রধান উপদেষ্টা এই দেশে এসেছেন, লন্ডন এসেছেন, সেই সাক্ষাৎটা রাজার সাথে সেই সাক্ষাৎটা হবে। সেখানে কিন্তু এটা 35 বছর দ্য কিং ফাউন্ডেশনের যে 35 বছর পূর্তি উপলক্ষে এই নৈশভোজ, সেখানে অধ্যাপক ইউনূস অংশগ্রহণ করবেন এবং পাশাপাশি আগামীকাল হারমোনি অ্যাওয়ার্ডটা রাজার হাত থেকে নেওয়া হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা যে বৈঠকটা হওয়ার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে, সেটা না হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর শিডিউল পাওয়া যায় নাই। কারণ সে শনিবার 14 তারিখ আবার কানাডা উদ্দেশ্যে রওনা দেবে। এর মধ্যেই প্রধানমন্ত্রী অনেকগুলো শিডিউল রয়েছে। তবে এখনো পর্যন্ত চেষ্টা করা হচ্ছে, হয়তো সেটা বৈঠক আবার হতেও পারে বা না হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। নিশ্চয়ই সেই তথ্যগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। রাকিব, ধন্যবাদ আপনাকে। দেশজুড়ে এখনো ঈদের ছুটির আমেজ। পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল। সাগর থেকে পাহাড়, ঝর্ণা, সবখানেই কোলাহল। আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা মানুষ। কক্সবাজার সমুদ্র সৈকত, ঈদের পঞ্চম দিনেও জমজমাট মানুষের ঢল। কলাতলি, লাবণী, সুগন্ধা সহ প্রতিটি পয়েন্টেই লোকে লোকারণ্য।
উত্তাল সাগরের সাথে মাতামাতি। অনেকে আবার হিমছড়ি ইনানিতেও ঘুরে বেড়াচ্ছেন। সমুদ্রে নামার সময় পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বাবার সাথে আসছি, তো এখানে প্রায় সময় আসা যায়, বিশেষ করে যখন স্কুল বন্ধ দেয়। টাকা পয়সা তো আসবে যাবে, কিন্তু এই যে এনজয়টা তো সব সময় আসবে না। রোদ বৃষ্টি মানে সব রকমের ওয়েদার পাইছি আমরা এখানে। একই চিত্র কুয়াকাটা সৈকতে। শুধু 0 পয়েন্টে নয়, গঙ্গামতি, ঝাউবাগান, সুটকিপল্লী, লেম্বুর বন সহ সবখানেই পর্যটকদের ভিড়। আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠছে সবাই। সিলেটের সাদা পাথরেও ঢল নেমেছে মানুষের। স্বচ্ছ জলধারায় মাতামাতি, সাথে নান্দনিক পরিবেশ। উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। জাফলং সহ অন্য স্পটগুলোতেও আছে ভিড়। খুবই অসাধারণ, যেটা কল্পনায় ছিল তার থেকে বেশি সুন্দর, খুবই ভালো লাগছে। প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা প্রাণটা জুড়িয়ে যায়। মেঘ পাহাড়ের টানে পার্বত্যাঞ্চলে ছুটছে মানুষ। উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ঘুরে বেড়াচ্ছেন নীলাচল, নীলগিরি, দেবতাখুম, সাজেক সহ দর্শনীয় স্পটগুলো। প্রকৃতিতে আসে, এটা তো সব মানুষেরই চাওয়া, সেসব অনেক ভালো লাগছে। পাহাড় তো আসলে সবাইকেই মুগ্ধ করে। আমি এই পর্যন্ত 4-5 বার আসছি। ঈদের ছুটি বলেন, পূজার ছুটি বলেন, উৎসব যখনই যে বন্ধ আমরা পাই তখনই আমরা এখানে চলে আসি। ইসলাম ঝর্ণার পাশাপাশি আমরা গিয়েছি এখানে রৌচাং রিসোর্ট নামে একটা জায়গা আছে। ঈদের লম্বা ছুটি থাকায় চাঙ্গা ভাব পর্যটন ব্যবসাতেও। রাকিব সরকার, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টাকালে গুলিতে ব্যবসায়ী নিহতের ঘটনায় মামলা করেছে পরিবার। প্রধান আসামি করা হয়েছে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুকে। তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি ভুলতায় ফেরেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির। মঙ্গলবার ক্ষুব্ধ জনতার হাতে আটক হন তিনি। স্থানীয়দের অভিযোগ, সে সময় দলবল নিয়ে তাকে ছাড়াতে আসেন ছাত্রদল নেতা বাবু। বাধা দিলে ছোড়া হয় গুলি। এ সময় সিলিন্ডার ব্যবসায়ী মামুন গুলিবিদ্ধ হন। দুনো হাতে পিস্তল ছিল, তখন তো গুলি করছে, তখন শব্দ ছিল। বাবু গুলি করছে, খোকার হাতে অস্ত্র ছিল, টাফিং ছিল, আরিফুল ছিল, তারপরে ইআই ছিল, টিপু ছিল, ফরহাদ ছিল। গুলিবিদ্ধ মামুনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিচার দাবি করেছে তার পরিবার। 3টা লোক, একটা হেলমেট পরনা আর 2টা নোমাল। তাই আমি একটা শিউরেছি বাবু। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী কোনো রাজনীতি করে না। আমার স্বামী গ্যাসের সিলিন্ডার নিয়ে যেতেছে, এর মধ্যে গুলি কইরা দিছে। হত্যার ঘটনায় বাবুকে প্রধান আসামি করে মামলা করেছে নিহত মামুনের পরিবার। পুলিশ বলছে, এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে। সেনাবাহিনীর সহযোগে আমাদের সম্ভাব্য যারা আসামি তাদের বাসায় আমরা তল্লাশি করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে বা অন্যান্য আসামিদের ধরার বিষয়ে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবু। সাংগঠনিক সকল কার্যক্রম থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। টানা পঞ্চম দিনের মতো এনটিআইএস বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। আন্দোলনে জোয়ার ছড়িয়েছে অন্তত 10টি শহরে। আন্দোলনকারীদের থামাতে আরও কড়াকড়ি অবস্থানে নিরাপত্তা বাহিনী। তবে এর তোয়াক্কা না করেই বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে জারি করা হয়েছে কারফিউ। শত্রু কোনো দেশের সাথে লড়াই নয়, থরে থরে সাজানো এই সামরিক যানের বহর, আধুনিক সব যুদ্ধাস্ত্র আর নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নামানো হয়েছে লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ দমনে। ক্ষুব্ধ জনতার ঢেউকে থামাতে ধরপাকড়ের মাত্রাও কয়েক গুণ বাড়িয়েছে মার্কিন সরকার। এরপরও অবশ্য রাজপথ ছেড়ে যায়নি আন্দোলনরত মার্কিনীরা। টানা পঞ্চম দিনের মতো জ্বলছে যুক্তরাষ্ট্রের শহরটি। এখানে জড়ো হয়েছি কারণ অভিবাসীদের নিজেদের পক্ষে কথা বলার সময় এসেছে। যেভাবে আমাদের পরিবার গোষ্ঠীর উপর নির্মম আচরণ করা হচ্ছে তা অগ্রহণযোগ্য। ইতিহাসকে, আমাদের অবদানকে অস্বীকার করা হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সব জায়গায় ধরপাকড় চলছে। অভিবাসীদের হয়ে এখানে আওয়াজ তুলছি।
দেশের শান্তি রক্ষায় এক চুল ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭০০ মেরিন সেনা ও ৪,০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের পক্ষে সাফাই গেয়েছেন তিনি। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত মোতায়েনকৃত সেনারা সরবে না বলে সাফ জানিয়েছেন ট্রাম্প। লস অ্যাঞ্জেলসে হাজার হাজার ন্যাশনাল গার্ড আর মেরিন সেনা মোতায়েন করেছে যেন স্থানীয় নিরাপত্তা কর্মীরা অতর্কিত হামলা থেকে প্রাণে বাঁচে। সেখানে তো সহিংসতার মাত্রা ছাড়িয়ে গেছে। যেভাবেই হোক তাদের দমাতে হবে। এই সিদ্ধান্ত না নিলে লস অ্যাঞ্জেলস এতক্ষণে জ্বলে পুড়ে শেষ হয়ে যেত। লস অ্যাঞ্জেলেস ছাড়িয়ে বিক্ষোভের আগুন ছড়িয়েছে নতুন নতুন এলাকায়। নিউ ইয়র্ক, আটলান্টা, শিকাগো সহ অন্তত 10 শহরে হয়েছে প্রতিবাদ আন্দোলন। বিক্ষোভ সহিংসতার সুযোগে লস অ্যাঞ্জেলেসে বেড়েছে অরাজকতা। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত লুটপাট ও ডাকাতির খবরে আতঙ্কিত শহরের বাসিন্দারা। পরিস্থিতি মোকাবেলায় মঙ্গলবার থেকে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। গেল শনিবার লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের আটকে শুরু হয় মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইসের তল্লাশি অভিযান। তবে সাধারণ নাগরিকদের হয়রানি ও ধরপাকড়ের অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠে শহরের বাসিন্দারা। শুরু হয় নজিরবিহীন বিক্ষোভ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত বলিভিয়া। পুলিশের সাথে সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে বহু এলাকা। ইভো মোরালেসকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় শুরু হয় এই বিক্ষোভ। পরবর্তী ভোটে তার অংশগ্রহণের সুযোগের দাবিতে দেশটির বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। মঙ্গলবার দেশটির পতসি প্রদেশে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় বাসিন্দারা। উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি মাঠে নামে সেনারা। বোমা ও ইট পাটকেলের আঘাতে আহত হয় অনেকে। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।